আজকের এপিসোডে জিনোয়ের পিতাকে প্রথমবারের মতো আমরা দেখতে পাবো। জিনোয়ের দুর্দান্ত ফাইট ডিমেন ক্যাস্টেলের ভিতরে। সো এই ভিডিওটি থেকে আমরা অনেক কিছু বিস্তারিত জানতে ও বুঝতে পারবো। সোলো লেভেলিং সিজন 2 পর্ব 3 স্টিল লং ওয়ে টু গো শুরু হয়। জিনহো দুইজনে মিলে একটি ডানজন রেডে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন জিনহো এবং জিনু প্রথম সিজনে একটি পারস্পরিক লাভবান অংশীদারিত্বে একসাথে কাজ করে, যা জিনহোকে তার বাবার কাছে প্রমাণ করতে সাহায্য করবে যে সে গিল চালাতে যোগ্য এবং জিনহোকে তার ক্ষমতা বৃদ্ধি করতে। জিনু এর শ্যাডো আর্মি মনস্টারদের সাথে ফাইট করে তাদের পরাজিত করে। জিনুয়ের শ্যাডো আর্মি দেখে অবাক হয়ে যায়, বলে এরা কারা? জিনো বলে, তুমি প্রথমবারের মতো আমার শ্যাডো আর্মিকে দেখছো, তাই না? সে বলে, এটি আমার ক্ষমতাগুলোর মধ্যে একটি। জিনহু তখন বলে, তোমার এই ক্ষমতা আছে যে শ্যাডো আর্মি সামন করতে পারো? জিনু বলে, এটা অনেক বড় গল্প। আমার শ্যাডো আর্মি অনেক সাহায্যকারী, তারা আমার জন্য সব হান্টিং করে দেয় এবং সব কাজও করে দেয়। জিনহু হতাশ হয়ে বলে, কমপক্ষে ম্যাজিক আইটেমগুলো সংগ্রহ করতে আমাকে দাও। তখন একটি শ্যাডো এসে তার হাতে কিছু ম্যাজিক আইটেম তুলে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা ইস্ট কোস্টে ইউএস এর একটি জায়গায় এ র্যাঙ্ক গেটে দেখতে পাই। একজন এ র্যাঙ্ক হান্টার খুব ভীত অবস্থায় আছে, তার স্ট্রাইক দল ধ্বংস হয়ে গেছে। তখন একজন অনেক বড় চুল বডিওয়ালা মানুষকে দেখতে পাই। এ র্যাঙ্ক হান্টারটি ভাবে এটি একটি মানুষরূপী বিস্ট। এ র্যাঙ্ক হান্টারটি চিৎকার করে বলে, আমার কাছ থেকে দূরে থাকো। তখন সেই মানুষটি বলে, তুমি চিল্লিয়ে আমার কানে ব্যথা করে দিচ্ছ। আমি তোমার বন্ধুদের মেরে ফেলিনি, তাদের শুধু অজ্ঞান করে দিয়েছি কিছু সময়ের জন্য। তুমি মনে হয় আমার কথা বুঝতে পারছো না। আমি কিভাবে তোমাকে বোঝাবো? আমি একজন কোরিয়ান, তাই সে ঠিকমতো ইংরেজি বলতে পারে না। আমি হলো মানুষ, আমি বাড়ি যেতে চাই। এরপর আমরা জিনোর কাছে ফিরে আসি। তারা হোটেলে উদযাপন করছে তাদের 19টি রেড সম্পন্ন হওয়ার কারণে। জিনও জিনহোকে জিজ্ঞাসা করে, তোমার প্ল্যান কি? সে বলে, আমি লিখিত পরীক্ষা দিব অ্যাসোসিয়েশনে গিল্ড মাস্টার লাইসেন্স পাওয়ার জন্য। এরপর আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার বাবার সাথে গিল্ড মাস্টারের পদে ডিল করার জন্য। জিনহো জিজ্ঞাসা করে, তোমার প্ল্যান কি? তুমি আমাকে কিছুদিনের জন্য কন্ট্যাক্ট করতে পারবে না, আমাকে অন্য কোথাও যেতে হবে। জিনহো বলে, তোমার যদি আমাকে বিরক্তিকর মনে হয় তাহলে বলে দিতে পারো, আমি তোমাকে বিরক্ত করব না আর। জিনহো বলে, তুমি কি ড্রাঙ্ক? জিনহো বলে, আমার বড় ভাই আমার থেকে 10 বছরের বড়। ছোটবেলা থেকে তার আমার সাথে সম্পর্ক ভালো নেই। সে আমাকে খুব একটা পছন্দ করে না। তার তুলনায় তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমার অনুরোধও রেখেছো, আমার লক্ষ্য উদ্দেশ্যে সহযোগিতা করেছো। আমি সত্যি চাই তুমি যদি আমার বড় ভাই হতে। জিনহো বলে, আজকে থেকে তুমি আমার ছোট ভাই। এই কথা শুনে জিনহো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ আগে দেখা সেই মানুষটিকে আমরা জেলে হাত বাঁধা অবস্থায় বন্দি থাকতে দেখি। অন্যরা আলোচনা করছে তার পরিচয় কি পাওয়া গেছে। সে বলছে সে একজন বিদেশি হান্টার। সে 10 বছর আগে ডানজনে আটকা পড়ে এবং সেখান থেকে বের হতে পারেনি। তখন সে তাকে আবিষ্কার করে ইউএসের সেই গেটটিতে। ইংরেজি বলতে পারে না। সে একজন হিউম্যানয়েড বিস্ট হতে পারে। হিউম্যানয়েড তাদেরকে বলা হয় যারা নিজস্ব গিয়ার তৈরি করতে সক্ষম এবং মানুষের মতো বুদ্ধিমান হতে পারে। তাদের মধ্যে কিছু আছে মানুষের ভাষায় কথা বলতেও সক্ষম। তাকে ইন্টারোগেট করার জন্য এস র্যাঙ্ক হান্টার হোয়াং টংসুকে ডাকা হয়েছে। সে মানুষটির নাম জানতে পারে সাং হান, যদিও এর সঠিক উচ্চারণ আলাদা। সে হলো সান জিনও এর বাবা। জিনও বাড়ি থেকে বেরিয়ে যায় ডিমন ক্যাসেল মিশনের জন্য। এর জন্য তার বোনকে বলে সে 1 সপ্তাহ পর বাসায় আসবে। এই মিশনটি খুব দুর্দান্ত, থ্রিলিং ও অ্যাকশনে ভরপুর থাকবে। জিনো ডিমন ক্যাসেলের সামনে এসে পূর্বের কথা মনে করে। যখন সে সারবেরাসের সাথে ফাইট করছিল তখন তার লেভেল ছিল 20। বর্তমানে তার লেভেল 61। ডিমন ক্যাসেল দরজায় জিনো চাবিটি ব্যবহার করে ভিতরে প্রবেশ করে, যা দৈনিক কোয়েস্ট সম্পন্ন করার মাধ্যমে পেয়েছিল।
এটি এ র্যাঙ্ক লেভেলের মিশনের সমান। দরজা দিয়ে ঢুকতেই হলওয়ে দেখতে পায়, কিন্তু সেখানে কোনো মনস্টার দেখা যাচ্ছিল না। সিস্টেম তাকে একটি রেগুলার কোয়েস্ট দেয়, যেখানে তাকে ডিমনদের সোল সংগ্রহ করতে হবে। তা করতে পারলে তাকে স্পেশাল পুরস্কার দেওয়া হবে, যার জন্য কমপক্ষে 10,000 ডিমন সোল কালেক্ট করতে হবে। তাহলে চিন্তা করুন কতগুলো ডিমনের মুখোমুখি হতে হবে তাকে। যদিও তার শ্যাডো আর্মি রয়েছে। কিছু দূর এগিয়ে যেতে আরেকটি দরজা দিয়ে বের হয় এবং মনস্টারদের মুখোমুখি হয়। জিন ও ডিমনের সাথে ফাইট করতে থাকে এবং সোলগুলো কালেক্ট করতে থাকে। যদিও এই ডিমনগুলো নিম্ন লেভেলে, তাই সহজে তাদেরকে সে হারাতে পারে। জিনও অনেকগুলো মনস্টার পরাজিত করেছে ডিমন ক্যাসেলের ভিতরে, কিন্তু তাদের শ্যাডো এক্সট্র্যাক্ট করতে পারছে না। তখন সে একটি এন্ট্রি পারমিট পায়, যা তাকে উপরের তলায় নিয়ে যেতে সাহায্য করবে। এটি একটি বিশাল বড় ডানজন ছিল, পুরো একটি শহরের মতো, যাতে অনেক বিল্ডিংও ছিল। আইস বিয়ারের বসের উপর বসে সে সামনের দিকেও রওনা দিচ্ছিল, তখন কিছু মনস্টার সামনে আসে। আইস বিয়ারটি দৌড়তে দৌড়তে তাদেরকে উড়িয়ে দেয়। জিনো তার নাম দেয় টাঙ্ক। জিনো বুঝতে পারে এটি একটি এস র্যাঙ্ক ডানজনের সমান হতে পারে। আমি যেই তলাগুলো পার হয়ে এসেছি সেগুলো বি র্যাঙ্কের হবে। যত উপরের দিকে যাই তত শক্তিশালী শত্রুর মুখোমুখি হব। যতক্ষণ আমি মনোযোগী হব সেই ডিমনদের মারতে যাদের কাছে পারমিট আছে, আমার উপরে যেতে সহজ হবে। জিনু খেতে খেতে ভাবে, যদি ডিমন ক্যাস্টেলের গঠনটি অরিজিনাল টাওয়ারের গঠনের মতোই হয়, তাহলে এখানে 100টি তলা রয়েছে। যখন আমি সব থেকে উপরের তলায় পৌঁছাবো, না জানি আমি কতটা শক্তিশালী হব। নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাই 10,000-এর মধ্যে প্রায় 4,000 সোল কালেক্ট হয়েছে। এটা মনে হচ্ছে যে সময়ের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। সে তার বোনকে ওয়াদা করেছে 1 সপ্তাহের মধ্যে ফিরে যাবে। আমরা হে ইনকে একটি পাবলিক পুলে সাঁতার কাটতে দেখি। সে চোইয়ের সাথে জেজু দ্বীপের আলোচনার কথা ভাবছে। চোই কেবল একটি ছোট দলের সাথে দ্বীপের উড়ন্ত পিঁপড়া সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। হে ইন যুক্তি দেন যে তার জনসাধারণকে জানানো উচিত ছিল। চোই বলেন যে অ্যাসোসিয়েশন চায়নি যে তিনি এই তথ্য জনসাধারণের সাথে শেয়ার করা হোক। তিনি হে ইনকে বলেন যে তাদের দেশের বৃহত্তম গিল্ড হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত। জিনো খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায় এবং ডিমন সোল কালেক্ট করতে থাকে। বিশ্রাম নেয়, আবার ডিমন সোল কালেক্ট করতে থাকে। পরিশেষে তার 10,000 সোল কালেক্ট হয়ে যায়। জিনু লাল নাম লেখা শত্রুর মুখোমুখি হয়, যার ডিফিকাল্টি তার থেকে বেশি। তার মানে তাকে হারাতে কঠিন হবে। সে ছিল সর্বনিম্ন তলার বস। অ্যাভেরিসিয়াস ভুলকান তার নাম। তার নিজস্ব একটি বাহিনীও আছে। সে এখন 50 তলায় আছে। হোয়াইট গিল্ডের সদস্যরা জিনোর বাড়িতে খোঁজ নিতে আসে। তার কি অবস্থা, সে কোথায় আছে। তার বোনের সাথে কথা বলে জানতে পারে সে বাইরে টিপে গেছে। তারা আলোচনা করে সে রিসেন্টলি কোনো রেড মিশনে অংশগ্রহণও করেনি, কারণ তাদের গিল্ডে জিনোকে ঢুকানোর চেষ্টা করছে তারা। পরবর্তী দৃশ্যে জিন ও শ্যাডো আর্মি বনাম নিম্নতলার বসের আর্মির মধ্যে ফাইট শুরু হয়। তার ইন্টেলিজেন্স বাড়ার কারণে সে এখন আগের তুলনায় বেশি সৈন্য ধরে রাখতে পারে এবং ম্যাজিক ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে তাদের। জিন ও সেই বসের উপর হামলা করার পরিকল্পনা করা মাত্রই চোখের পলক ফেলতেই বসটি জিনোর উপর হামলা করে। জিনো আক্রমণটি থেকে বেঁচে তাকে ঘুষি মেরে অনেক দূরে ছিটকিয়ে দেয়। এতে সে নিজেই অবাক হয়ে যায় তার ঘুষিতে এত শক্তি রয়েছে। বসটি উঠে জিনোর দিকে দ্রুত গতিতে আক্রমণের জন্য ছুটে আসে। জিনো ও আয়রনকে তার শিল্ড দিতে বলে তার আক্রমণ প্রতিহত করার জন্য। বসটির হাতে একটি অস্ত্র ছিল যেটি দেখতে অনেকটা পালোয়ানরা যেটা দিয়ে ব্যায়াম করে তার মতো। ভুলকান বস কন্টিনিউয়াসলি আক্রমণ করতে থাকে জিনোর উপর। সে শিল্ড দিয়ে প্রতিহত করে। সে তার উপর আক্রমণ করার ওপেনিং খোঁজার চিন্তা করে। বসটি যখন পুনরায় তার অস্ত্র উঠিয়েছে হামলা করার জন্য, জিনো শিল্ডটি তার দিকে ছুরি মারে এবং তলোয়ার দিয়ে তাকে মারতে যায়। কিন্তু তার রিফ্লেক্স অনেক ভালো ছিল। জিনো বাতাসের মধ্যে ছিল, সেই অবস্থায় তাকে আক্রমণ করলে সে তার একটি স্কিল ব্যবহার করে বেঁচে যায়।
সেই বসটির মাথায় আক্রমণ করার পরিকল্পনা করে। জিনও তার মুভমেন্ট ছোট করার জন্য বিল্ডিং এর ভিতরের দিকে যায়। বস তার পিছু পিছু ছুটে গেলে জিনু এই সুযোগ কাজে লাগিয়ে তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। যদিও এই অ্যানিমেশনটা অনেকটা ভালো ছিল না আমার মতে, এখানে আরো ভালো করতে পারতো। জিনুয়ের পিতা সাং হোয়ান এর কাছে ফিরে আসি, ততক্ষণে হোয়াং ডংসু চলে এসেছে সেখানে। সে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে ম্যাজিক বিস্ট কথাও বলে। হন উত্তরে বলে, আমি কতবার বলবো আমি ম্যাজিক বিস্ট নই। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার ডিএনএ টেস্ট করতে পারো অথবা যা ইচ্ছা তাই করো। ডংসু বলে, চুপ করে থাকো, শুধু আমার প্রশ্নের উত্তর দাও। হন প্রশ্ন করে, তুমি গেটস এবং ম্যাজিক বিস্ট সম্পর্কে কতটুকু জানো? ডানজন, গেটস, ম্যাজিক বিস্ট এগুলো শুধুমাত্র কিছু অংশ। সবথেকে খারাপ ক্যাটাস্ট্রফিক ফোর্স জাগ্রত হয়েছে। একটি ভয়ানক দুর্যোগ শুরু হতে চলেছে। আমার উদ্দেশ্য হলো সেটা হওয়া থেকে আটকানো। ডংসু বলে, বাজে কথা বলা বন্ধ করো। তুমি কি জানো বর্তমানে পৃথিবীতে কতগুলো হান্টার রয়েছে? আমরা যদি সকল হান্টারদের জড়িত করি তাহলে তখন হর্ন বলে, তাদের সামনে কোনো শক্তি কাজ করবে না, সবাই শুধু হবে মৃত্যুর শিকার। হং ডংসুকে বলে, তোমার কিছু শক্তি আছে। এই কথা শুনে ডংসু ক্ষেপে যায়। ডংসু বলে, তুমি একটি ম্যাজিক বিস্ট, তোমার আবার মানুষের মতো নামও রয়েছে। তোমার স্ত্রী এবং দুটি বাচ্চাও রয়েছে। তোমার বাচ্চার নাম কি তোমার মনে আছে? হর্ন বলে, সাংজিন ও। আমি তোমার প্রশ্নের উত্তর দিব না, শুধু এটা জেনে রাখো যে তোমার পুত্র মারা গেছে। তোমার জীবনের যদি শেষ কথা থাকে তাহলে তার সাথে জাহান্নামে গিয়ে বলিও। জিনুয়ে শ্যাডো আর্মি নিয়ে আরও একটি বসকে খুব সহজে আত্মার পথ প্রদর্শক মেডাসকে পরাজিত করেন। এতে তার লেভেল বৃদ্ধি পায়। পৃথিবীতে দেখতে পাই একটি বিল্ডিং দুর্ধ্বস্ত হয়েছে, সাথে আগুনও লেগেছে। তখন কিছু অগ্নি নির্বাপক কর্মী সেই আগুন নেভানোর চেষ্টা করছে। তখন একজন লোক বলে, আমি শুনেছি যখন এস র্যাঙ্ক হান্টার একে অপরের সাথে ফাইট করে তার এই শক্তি আশেপাশে সবকিছু ধ্বংস করে দেয়। ডংসু এবং হন এর সংঘর্ষ এই বিপর্যয় ডেকে আনে। একজন পুরুষ নিশ্চিত করেন যে হর্ন এস র্যাঙ্ক হান্টার ডংসুকে চোখের পলকে পরাজিত করেছেন, যা একটি অবাক করার বিষয়। এস র্যাঙ্ক হলো সর্বোচ্চ স্তরের ক্ষমতাশীল হান্টার। এবং আমরা পৃথিবীতে ফিরে আসি, যেখানে জিনুয়ের বাবাকে দেখতে পাই। সে তার বাবাকে বলে তাদের গিল্ডের মাস্টার হতে চায়। তখন তার বাবা সাংজিন ও এর ডাবল ডঞ্জনের কথা উল্লেখ করে। সে বড় বড় 3টি ঘটনায় জড়িত ছিল, তারপরও তার কোনো ক্ষতি হয়নি। সে আরও সবগুলো মিশনে অংশগ্রহণ করেছিল যেগুলো তুমি অর্গানাইজ করেছিলে। এটা বলা হচ্ছে যে কিছুদিন আগে রেড গেটের ঘটে যাওয়া ঘটনায় সেই বাকি সার্ভাইভারদের বের করে এনেছিল। তার বাবা জিনহোকে বলে, তুমি তার সাহায্যের মাধ্যমে গিল্ড মাস্টারের লাইসেন্স পেয়েছো, তাই না? তুমি চাও আমি তোমার হাতে গিল্ড তুলে দেই? সে বলে, হ্যাঁ। তার বাবা বলে, আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই, কিন্তু একটি শর্ত আছে। তোমাকে জিনহোকে আমাদের গিল্ডে যুক্ত করাতে হবে। তুমি কি পারবে এটা করতে? জিনহো বলে, হ্যাঁ। আমরা জিনহোর কাছে ফিরে যাই। তার খাবার শেষ হয়ে গেছে। রিমন ক্যাস্টেলের 75তম তলায় এখন সে আছে। পুরস্কারের লুটবক্স থেকে একটি চাবি পায়, কিন্তু সেই চাবি সম্পর্কে কোনো বিস্তারিত কোনো তথ্য ছিল না। তখনই তথ্য দেওয়া হবে এই সম্পর্কে যখন কিছু শর্ত পূরণ হবে। জিনু বলেন যে তার কাছে জীবনের এলিক্সারের 2টি প্রয়োজনীয় উপকরণ রয়েছে। আরও একটি আইটেম পেলে সে এলিক্সার অফ লাইফ তৈরি করতে পারবে, যা দিয়ে তার মাকে সুস্থ করতে পারবে। জিনু সেখান থেকে চলে যায় এবং পরবর্তীতে শীঘ্রই চূড়ান্ত আইটেমটি পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আজকের পর্বটি এখানেই শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এপিসোডটি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।